আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা কেমন আছো? মেয়েরা গুড মর্নিং। আসসালামু আলাইকুম স্যার। সালাম। কেমন আছো? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি ফাইন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। হ্যাঁ মেয়েরা ভালো আছো আশা করি। জি স্যার, আপনি কেমন আছেন? জি, তোমাদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে, তোমরা দেখেছো নোটিশ? ইয়েস স্যার, পরে তারিখ জানানো হবে কবে নিবে। হ্যাঁ, পরে তারিখ জানানো হবে। আর আগামীকাল থেকে বেতনও নিবে না, তাই না? জি স্যার। তোমাদের সাথে কালকে একটু দেখা করার কথা ছিল, তাও হলো না, না? হ্যাঁ স্যার, আর দেখা হবে না। আচ্ছা যাক, ইনশাল্লাহ হবে ভবিষ্যতে। জি যাই স্যার। হোক, মেরে পড়াশোনায় চলে আসলাম। হ্যাঁ বলতো, আমরা পঞ্চম অধ্যায় শুরু করেছিলাম, তার আগে প্রথম অধ্যায়ের অঙ্ক ছিল হোমওয়ার্ক, করছিলে কি? জি স্যার। স্যার আচ্ছা একটু উত্তরটা বলো তো। 2 নম্বরটার উত্তর কত হয়েছে বলো তো? 288 সরি, 288 288। জি স্যার, আর 2 নাম্বারটার উত্তর এটা। 4 নম্বর 127 127 45 45। আচ্ছা, যারা অঙ্ক করছো মেয়েরা এখন পর্যন্ত পার্টিসিপেট করেছো, দেখো তো উত্তর দুটো কি মিলেছে কারোর সাথে? স্যার সেকেন্ডটা মিলছে, ফার্স্টেরটা মিলে নাই। সেকেন্ডটা মিলেছে, রাইট দিলাম। ফার্স্টেরটা কত হয়েছে তোমার বলো তো? স্যার আমারটা 240 আসছে। কত? 240। 240। জি স্যার। আর কারো কি মিলছে 240 এটা রেজাল্ট? স্যার আমার 288 আসছে। ও 288, দুইজন পাওয়া গেছে। প্রথমটা। তাহলে আমার মনে হয় এই 288টাই ঠিক। যে 240 বললে তারটা বোধহয় ঠিক হয় নাই, তুমি একটু আরেকবার করবে, হ্যাঁ? তো আমরা এই পর্যন্ত এটা শেষ করলাম। এরা আমরা কালকের প্রসঙ্গে চলে আসি। বলছিলাম পঞ্চম অধ্যায় বঙ্কিমতার পরিঘাত বঙ্কিমতার সূচলতা। তো ভূমিকা তো আজকে আলোচনা করব, তোমরা হোমওয়ার্ক থাকলেও ভূমিকাটা আমরা বাসায় পড়াশোনা করব। যার যেটা বই আছে ভূমিকাটা ভালো করে পড়াশোনা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ মঙ্গলবার আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে। তার যেটা প্রসঙ্গ বলছিলাম যে আসলে বঙ্কিমতার সূচলতা আমরা মনে রাখার কৌশল হলো কি, যে গণসংখ্যা রেখার আকৃতি। বলতো এটাকে আমরা কি বলবো? গণসংখ্যা রেখার আকৃতি কি বলবো বলতো? গণসংখ্যা রেখার আকৃতি। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে যে গণসংখ্যা রেখা বিভিন্ন ধরনের থাকতে পারে সেটাকে বলছি। তার মধ্যে গতকাল আমি বলছিলাম এইটা, যে যদি গণসংখ্যা রেখাটা অর্ধেক অর্ধেক হয়, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে সেটাকে আমরা কি বলবো জানো? সেটাকে বলবো স্ট্যান্ডার্ড বা সুষম বঙ্কিম। সেটাকে সুষম বঙ্কিম রেখা বলে। আর যে ডিস্ট্রিবিউশনটা থেকে এই ছবিটা আসবে সেটাকে আমরা সুষম বিন্যাস বলি।
আর সুষম বিন্যাস দেখো, যে আমি বলছিলাম দেখো মাঝামাঝিতে গণসংখ্যাটা সবচেয়ে বেশি, আস্তে 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 26 26 15 15, অর্থাৎ সমানভাবে প্রায় দুই পাশেই সমানভাবে বেঁকে যাবে, এইদিকে 50% এইদিকে 50%, মাঝামাঝিতে জিরো। এইরকম যদি হয় তাহলে এটাকে স্ট্যান্ডার্ড বলি বা সুষম বলি, সুষম বা সিমেট্রিক বলা হয়, ইংরেজিতে সিমেট্রিক বলি। আর এইটা যদি ব্রেক হয়ে যায় তাহলে ছবিটা কি হবে মেয়েরা দেখো তো, হয় বাম দিকে বেঁকে যাবে অথবা ডান দিকে বেঁকে যাবে। যদি বাম দিকে বেঁকে যায় তাহলে বাম বঙ্কিমতা, আর ডান দিকে বেঁকে গেলে ডান বঙ্কিমতা। এই ছিল মোটামুটি আমার একটা কথা। তাহলে এখন লক্ষ্য করো, এটা হলো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা যদি ব্রেক হয়ে যায়, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা যদি না হয়, ব্রেক হয়ে যায়, ভেঙে যায়, তাহলে স্ট্যান্ডার্ডটা কি হতে পারে, হয় ডান দিকে বেঁকে যেতে পারে অথবা বাম দিকে বেঁকে যেতে পারে। যদি ডান দিকে বেঁকে যায় ডান বঙ্কিমতা, আর বাম দিকে বেঁকে গেলে বাম বঙ্কিমতা। এইটুকু মনে রাখলেই হবে সাধারণ জ্ঞান দিয়ে। তাহলে মেয়েরা বলো তো বঙ্কিমতা কয় প্রকার বললাম? 2 প্রকার। 2 প্রকার, বাম বঙ্কিমতা আর ডান বঙ্কিমতা। বাম বঙ্কিমতা আর ডান বঙ্কিমতা। আর এই মাঝে যেটা আছে এটা হলো স্ট্যান্ডার্ড। এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড। কি বলবো বলো তো? স্ট্যান্ডার্ড। তাহলে আমরা সুষম বঙ্কিমটাকে প্রকারভেদ বলবো না, ওইটা হলো স্ট্যান্ডার্ড। অর্থাৎ ওইটাকে আমাকে স্ট্যান্ডার্ডটা আগে ডিফাইন করে নিতে হবে। স্ট্যান্ডার্ড মানে তো বুঝো, যেমন মনে করো 1 কেজি চাল কিনবো, 1 কেজি পাথরটা কিন্তু হলো স্ট্যান্ডার্ড। তারপরে তো চাল ডাল যা হয় 1 কেজির বেশি কম ইত্যাদি হতে পারে, সলিড জিনিস যেটা। সেই রকম এখানকার স্ট্যান্ডার্ড হলো সুষম বঙ্কিম। আর এইটা ব্রেক হয়ে গেলে ডান অথবা বাম বলা যায়। আচ্ছা, এখন মেয়েরা লক্ষ্য করো, এইটাকে আমি বললাম এইরকম 15, তারপর এটা বললাম 50, তারপরে 30, এটাকে বললাম 20, এটা হলো 15। এটা কিন্তু ডান বঙ্কিমতা, দেখো উপরের দিকে বেশি, অর্থাৎ এটা ছবিটা এইরকম হয়ে কার্ভ হয়ে যাবে এরকম। অর্থাৎ এইটাকে আমরা বলি ডান বঙ্কিমতা, অর্থাৎ উপরের দিকে গণসংখ্যা বেশি থাকলে ডান বঙ্কিমতা, আর নিচের দিকে বেশি থাকলে সাধারণত আমরা বাম বঙ্কিমতা বলি। এইটুকুই মনে রাখলেই চলবে। যাই হোক, ওটা মনে না রাখলেও চলবে, আপাতত আমরা মনে রাখবো ডান বঙ্কিমতা আর হলো বাম বঙ্কিমতা। আমরা এখন ডান আর বাম নিয়ে একটু আলোচনা করে নিই। বঙ্কিমতার প্রকারভেদ। স্ট্যান্ডার্ডটা বাদে আর কি। 1 নম্বর হলো বাম বঙ্কিমতা বা ডান বঙ্কিমতাটা আগে লিখি। হ্যাঁ, ডান বঙ্কিম, আর 2 নম্বর হলো বাম। ডান বঙ্কিমতা। ইংরেজিতে কেউ কেউ আবার একটাকে বলে পজিটিভ স্কিউনেস আর নেগেটিভ স্কিউনেস বলে আর কি। পজিটিভলি স্কিউড বা নেগেটিভলি স্কিউড এইভাবেও বলে। এখন আমরা ডান বঙ্কিমতার ক্ষেত্রে যেটা আলোচনা করবো একটু দেখিও। আমরা যদি ছবিটা আঁকি বাস্তবে এরকম হবে, অর্থাৎ এখানে এই অঙ্কটার ক্ষেত্রে গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক হবে। গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক হবে। এটা হলো ডান বঙ্কিমতার কথা। আবারও বলি, অর্থাৎ বাস্তবে যদি আমরা ছবি আঁকি তাহলে এরকম ছবি পাবো, অথবা যদি আমরা অঙ্ক করি বাস্তবে তাহলে গড়ের উত্তরটা বেশি আসবে। গড়, মধ্যমা, প্রচুরক, 3টে রেজাল্ট যদি আমরা বের করি তাহলে দেখবো সবচেয়ে বড় উত্তরটা আসবে গড়, তারপরে হলো মধ্যমা, তারপরে প্রচুরক। এই হলো কথা। আর একটা জিনিস হলো বঙ্কি মতাঙ্ক। এটা একটা এটা হলো 1 2 আর হলো 3। 3 নম্বরে হলো বঙ্কি মতাঙ্ক। বঙ্কি মতাঙ্ক বা √β1, এটার উত্তর আসবে ধনাত্মক। আচ্ছা, আমরা কি কি বললাম এরা একটু দয়া করে দেখো সবাই। এভরিওয়ান প্লিজ ফলো মি।
এক নম্বর হলো যে আমরা যদি যে গণসংখ্যা সারণীটা দেওয়া থাকবে সেটা যদি গ্রাফে প্লট করি, তাহলে এই ডান দিকে কার্ভটা হয়ে যাবে, এখানে স্ফীত হবে মানে উঁচু হবে। এই ধরনের হলে এটাকে ডান বঙ্কিমতা বললাম। এটা হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, মানে গ্রাফে প্রেজেন্ট করলে এটা পেলাম। অথবা গড় মধ্যমা প্রচুরক দিয়েও করা যায়, অথবা বঙ্কিমতাঙ্ক, একটা নতুন শব্দ আসলো, আমি কিন্তু বঙ্কিমতা বলিনি, বঙ্কিমতাঙ্ক। বঙ্কিমতাঙ্ক বলতে আমরা বোঝাচ্ছি স্যার বঙ্কি মতাঙ্ক সূত্রটা আবার একটু বলা যাবে? নিচে রুট বোঝা বিটা যাচ্ছে ওয়ান, না। মানে বিটা ওয়ান বলতে তো আমরা বলছিলাম বঙ্কিমতা, অর্থাৎ বঙ্কিমতাঙ্ক বলতে, এটা নিয়ে ডিটেলস আলোচনা একটু পরে আবারও করব। আপাতত মনে রাখো যে বঙ্কিমতাঙ্ক বলতে আমরা বোঝাচ্ছি যে বঙ্কিমতা যে রেজাল্ট আসবে তার রুট করা, অর্থাৎ বিটা ওয়ান বলতে আমরা বঙ্কিমতা বোঝাচ্ছি, এটার রুট করলে বঙ্কিমতাঙ্ক হয়। এই উত্তরটা যদি ধনাত্মক আসে তাহলে বলবো বঙ্কিমতাঙ্ক, আর যদি ঋণাত্মক আসে তাহলে আমরা বলবো বাম বঙ্কিমতা। আবারও বলি, তাহলে এখানে যে তিনটা তুমি ক্রাইটেরিয়া পেলে, অর্থাৎ আমরা আইদার গ্রাফে প্লট করতে পারি, অথবা গড় মধ্যমা প্রচুরক করতে পারি, অথবা এই পরিঘাতের সাহায্যে বঙ্কিমতাঙ্ক নির্ণয় করতে পারবো, একটু পরে বলবো। তাহলে তিনটা দিলাম, এই তিন পদ্ধতির মাধ্যমে যে রেজাল্টটা পাবো সেখান থেকে আমরা মন্তব্য করতে পারবো যে ডান বঙ্কিমতা নাকি বাম বঙ্কিমতা। এই ছিল মোটামুটি কথাবার্তা। আর গতদিনই তোমাদেরকে কথা বলছিলাম যে বিটা ওয়ান ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সুষম বঙ্কিম, আর জিরোর নিচে, অর্থাৎ জিরোর নিচে মানে কি নেগেটিভ রেজাল্ট, যদি জিরোর নিচে আসে তাহলে নেগেটিভ রেজাল্ট হলো বাম বঙ্কিমতা, আর জিরোর পরে যদি হয়, অর্থাৎ যদি ধনাত্মক রেজাল্ট হয় তাহলে হলো আমরা বলবো ডান বঙ্কিমতা। এই ছিল মোটামুটি কথাবার্তা। তাহলে বলো তো বঙ্কিমতা কয় প্রকার বললাম আমরা? মেরা বঙ্কিমতা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, ডান বঙ্কিমতা, ডান ডান বঙ্কিমতা। বঙ্কিমতা আর বাম বঙ্কিমতা। হ্যাঁ, পজিটিভ স্কিউনেস অথবা নেগেটিভ স্কিউনেস বলি আমরা, কেউ আবার দক্ষিণও বলে, যাই হোক ওটা পরের ব্যাপার। জি এখন স্যার। আমরা বাম নিয়ে আলোচনা করবো। বাম নিয়ে আলোচনা করলে কি হবে, এই ছবিটা উল্টোটা হবে আর এইটা উল্টে যাবে, তখন গড় লেস দেন মধ্যমা লেস দেন প্রচুরক হবে, মানে তখন আর গ্রেটার দেন থাকবে না, আর এইটা উত্তর ধনাত্মক না হয় ঋণাত্মক হবে। এই হলো বাম বঙ্কিমতার ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া। তাহলে আমরা বাম বঙ্কিমতার ক্ষেত্রে একটু দেখাই। হ্যাঁ, তাহলে লিখো বাম আর কি, বামের ক্ষেত্রে ছবিটা হবে উল্টাটা আর কি, এই দিক থেকে উপরে উঠে তারপরে আস্তে করে লম্বা হয়ে যাবে। এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো গড় লেস দেন মধ্যমা হবে, লেস দেন প্রচুরক। আর 3 নম্বর হলো বঙ্কিমতাঙ্কের মান, বঙ্কিমতাঙ্কের মান নেগেটিভ রেজাল্ট আসবে, -v মানে নেগেটিভ আর কি, অর্থাৎ বঙ্কিমতাঙ্কের মান যদি নেগেটিভ আসে তাহলে আমরা বাম বঙ্কিমতা বলবো। এই হলো মোটামুটি কথাবার্তা। তাহলে বঙ্কিমতা দুই প্রকার, ডান বঙ্কিমতা বাম বঙ্কিমতা, আর স্ট্যান্ডার্ডটা হলো সুষম, অর্থাৎ স্ট্যান্ডার্ডটা হলো 0। এই কারণে আমি বলছিলাম যে গড় মধ্যমা প্রচুরক যদি সমান হয়ে যায়, মেয়েরা লক্ষ্য করো, গড় মধ্যমা প্রচুরক সমান হলে সুষম হয়ে যায়, আর এটা যদি ব্রেক হয়ে যায় অর্থাৎ বড় ছোট হয়ে যায় তাহলে হবে ডান বঙ্কিমতা অথবা বাম বঙ্কিমতা। তাহলে আমরা বাস্তবে যখন অঙ্ক করব বা এমসিকিউ করব বা সিকিউ করব, তখন আমাদের মনে রাখার বিষয় যে আমরা তিনটে উপায় করতে পারি, একটা গ্রাফে প্লট করতে পারি, অথবা গড় মধ্যমা প্রচুরক দিয়ে করতে পারি, অথবা বঙ্কিমতাঙ্ক নির্ণয় করে, অর্থাৎ বঙ্কিমতাঙ্ক নির্ণয় করার ওই গড় মধ্যমা প্রচুরকও আছে, অথবা পরিঘাত দিয়ে করব। আমরা পরিঘাত নিয়ে একটু পরে আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করব সূচলতা নিয়ে। সূচলতা প্রকারভেদ, সূচলতার প্রকারভেদ। এইখানকার স্ট্যান্ডার্ড সূচলতাকে আমরা বিটা 2 দ্বারা প্রকাশ করি, সূচলতাকে আমরা প্রকাশ করি হলো বিটা 2 দিয়ে, আর এখানকার স্ট্যান্ডার্ড হলো বিটা 2 = 3।
অর্থাৎ তাহলে মনে রাখবো ওখানকার স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমরা যখন বঙ্কিমতা বলছিলাম তখন তার স্ট্যান্ডার্ড ছিল হলো 0, 0-র নিচে হলো বাম বঙ্কিমতা, আর এখানকার স্ট্যান্ডার্ড কিন্তু মনে রাখতে হবে 3। যদি 3-র বেশি হয় তাহলে ওইটাকে আমরা বলি অতি সূচল, আর 3-র কম হলে অনতি। আমি এখনই লিখবো। আর এইটাকে আমরা বলি মধ্যম সূচল। তাহলে স্ট্যান্ডার্ডটা হলো মধ্যম সূচল, মধ্যম সূচল, মধ্যম সূচলটা হলো এটা। তাহলে একটা জিনিস কি আমরা লক্ষ্য করলাম মেয়েরা, যে এখানকার স্ট্যান্ডার্ড কত? 3। মনে রাখতে হবে। বলতো সুচলতার স্ট্যান্ডার্ড কত? 3। হ্যাঁ, এখন 3 যদি বেশি হয় তাহলে তো হলো ওইটাকে অতি বলা হয়, অতি সূচল। অতি মানে বেশি আর কি, অতি। আর ইংরেজিতে বলে লেপ্টোকার্টিক। যাই হোক, আর নিচ দিয়ে যদি হয়, অর্থাৎ এই 3 নিচে হয় তাহলে আমরা অনতি সূচল বলি, বা এটাকে আমরা বলি হলো প্লাইটেকার্টিক। যাই হোক, ইংরেজিটা যদি পারো বই দেখে নেবা। আর এইটাকে আমরা বলি হলো মেসোকার্টিক। মেসো, MESO, মেসোকার্টিক। মেসোকার্টিক আর লেপ্টোকার্টিক, প্লাইটেকার্টিক। আর বাংলায় আমরা বলি হলো মধ্যম সূচলটা হলো স্ট্যান্ডার্ড, 3-র বেশি হলো অতি সূচল, অতি সরস্বীকার অতি। আর এটাকে অনতিশ বলা হয়। অতির বিপরীত হলো অনতি। অর্থাৎ if it is more than 3 and below 3 and exactly 3, যদি 3টা হয়ে যায়, আচ্ছা বেরা আমরা যে প্রসঙ্গে আসি, তাহলে অতি সূচল কাকে বলবো? যদি রেজাল্টটা 3-এর বেশি হয়। আর যদি 3-এর কম হয়ে যায় তাহলে অনতি সূচল। অতির বিপরীত হলো অনতি, অতি অনতি। এই ছিল মোটামুটি কথা। আমরা এখন গ্রাফিক্যাল মানে আমরা একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করব। সবাই ছবি আঁকবা। আমরা 3টা ছবি একসাথে দিলাম। পরীক্ষায় যদি বলে তো 3টে একসাথে দিতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, আমরা এখানে যদি গ্রাফে প্লট করার পর, অর্থাৎ গণসংখ্যা রেখার আকৃতি যদি এইরকম পাই, একদম উপর দিয়ে পিক হয়ে যায়, মানে একদম উঁচু দিয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি অতি সূচল। আর যদি মাঝামাঝিতে ফ্ল্যাট হয়ে, মাঝামাঝিতে যদি রেখাটা থাকে, মধ্যম সূচল। আর একবারে ফ্ল্যাট হয়ে গেলে এটাকে আমরা বলি অনতি সূচল। এই ছিল মোটামুটি কথাবার্তা। আর এখানকার স্ট্যান্ডার্ডটা মনে রাখতে হবে। বাস্তবে কিন্তু অঙ্ক করার সময় এটা মন্তব্য করতে বলবে, সব সময় বলবে। তাহলে বলো তো বঙ্কিমতার স্যার নিচেরটা কি? অনতি সূচল? অনতি, ওই যে অতির বিপরীত হলো অনতি, মানে উল্টাটা, একটা জি স্যার। অতি অনতি, ওই যে আমরা রাজা রানী বিপরীত শব্দ করছি না, ওই রকম অতি অনতি। আর এটাকে ইংরেজিতে বলছিলাম মেসোকার্টিক, এটা হলো প্লাইটোকার্টিক, আর উপরেরটাকে আমরা বলছিলাম লেপ্টোকার্টিক। যদি পারো ইংরেজিতে দেখে নিও, কারণ ভবিষ্যতে তো আমাদের ইংরেজি দিয়েই করতে হবে। হ্যাঁ, টার্মটা মনে রাখলে সুবিধা পাবা। এই ছিল মোটামুটি কথাবার্তা। আর এখানকার প্রকারভেদও কিন্তু 2টা, একটা হলো অতি সূচল, একটা অনতি সূচল, আর মাঝেরটা হলো স্ট্যান্ডার্ড, মধ্যম সূচল। অর্থাৎ স্ট্যান্ডার্ড বলতে আমি বুঝাচ্ছি যে ওইটাকে বেস করে আমরা বলবো যে এটা উপর দিয়ে গেল নাকি নিচ দিয়ে গেল, এই কারণে ওইটাকে স্ট্যান্ডার্ড বলা হয়। একটু আগেই বলছিলাম। কনক্লুশন টেনে দিচ্ছি। তাহলে বঙ্কিমতা অর্থাৎ গণসংখ্যা রেখার আকৃতি 2 প্রকার, বাম বঙ্কিমতা, ডান বঙ্কিমতা হতে পারে। কিন্তু আমরা বাস্তবে যদি পরীক্ষায় লিখি তাহলে সুষমটাকে আগে ডিফাইন করে নিতে হবে।
অর্থাৎ স্ট্যান্ডার্ডটা আমাকে আগে বলে দিতে হবে, তারপর ওইটাকে বেস করে আমরা বলবো বাম বঙ্কিমতা অথবা ডান বঙ্কিমতা। আর এখানকার স্ট্যান্ডার্ড হলো 3, আর 3 বেশি হলে অতি সূচাল, আর না হলে হলো কি 3 কম হয়ে গেলে অনতি সূচাল। এইটুকুই মোটামুটি কথাবার্তা। এখন প্রশ্ন হলো এই বঙ্কিমতার সূচলতার মেজার করার পদ্ধতিগুলো বা মেজার করার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পরিঘাত। তাহলে আমরা পরিঘাত নিয়ে এখন আলোচনা করব। তাহলে পরিঘাতটা হলো কি মেজার, অর্থাৎ এটার সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো বঙ্কিমতার সূচলতা, আবার বিস্তারও যায় আবার কেন্দ্রীয় প্রবণতাও যায়। অর্থাৎ পরিঘাত আমরা এখন যেটা আলোচনা করব সেটা দিয়ে আমরা কি কি পরিমাপ করতে পারি, কেন্দ্রীয় প্রবণতা পারবো, বিস্তার পারবো, বঙ্কিমতা পারবো, সূচলতা পারবো। অর্থাৎ এতদিন পর্যন্ত যা পড়েছি প্রত্যেকটাই পরিমাপ করা যায় এই পরিঘাতের সাহায্যে। আগেই বলে নেই, তাহলে আমি যদি পরীক্ষায় কখনো লিখি যে পরিঘাতের ব্যবহার লিখো, তাহলে আমরা বলবো যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা যায় কিভাবে আমি আলোচনা করতেছি। কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচলতা, এই চারোটাই, অর্থাৎ আমরা যে 4টা ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম ডেটার, চারোটাই এই পরিঘাতের সাহায্যে আমরা করতে পারবো, মেজার করতে পারবো, মানে পরিমাপ করতে পারবো। তাহলে এখন আমরা আলোচনা করতে চাচ্ছি যে কনস্ট্যান্ট মানে কতগুলো ধ্রুবক, একটা একটা করে উত্তর আসে, এই জন্য আমরা ধ্রুবক বলি কনস্ট্যান্ট। তা আমরা এখন এই পরিঘাতগুলো নিয়ে আলোচনা করব। কাঁচা পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত। পরিঘাত প্রধানত 2 প্রকার, তাহলে আমরা পরিঘাত নিয়ে এখন আলোচনা করব। পরিঘাত 2 প্রকার, কাঁচা পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত। ফাঁকে ফাঁকে কিন্তু খাতায় একটু লিখে রাখবো, সব কথা মনে থাকে না। তাহলে পরিঘাত 2 প্রকার, কাঁচা বা অশোধিত পরিঘাত আর হলো কেন্দ্রীয় পরিঘাত। তা আমি প্রথমে অশোধিত পরিঘাতটা নিয়ে আলোচনা করি। তাহলে লিখো পরিঘাত 2 প্রকার। এক, কাঁচা বা অশোধিত পরিঘাত। অশোধিত পরিঘাত। 2, কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত। তাহলে আমরা বললাম পরিঘাতের প্রকারভেদ। পরিঘাত 2 প্রকার, একটা হলো কাঁচা বা অশোধিত পরিঘাত, কাঁচা বা অশোধিত পরিঘাত, আর একটা হলো কেন্দ্রীয় পরিঘাত বা শোধিত পরিঘাত। তাহলে মেয়েরা বলো তো, পরিঘাত কি তথ্যের ধর্ম? নো স্যার। না, এটা হলো মেজারমেন্ট, অর্থাৎ এটার সাহায্যে আমরা পরিমাপ করতে পারবো। কি কি পরিমাপ করতে পারবো? কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচলতা। বলো তো পরিঘাতের সাহায্যে আমরা কি কি পরিমাপ করতে পারবো? কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা, সূচলতা। থ্যাংক ইউ ভেরি মাচ। সবগুলোই করা যায়, তবে মূলত আমরা এখানে বঙ্কিমতা, সূচলতা নিয়ে আলোচনা করব। But if I ask you to write down the uses of moments, then we write it can be it is measured, মানে মোমেন্টসটা দিয়ে মেজার করা যায়। It is possible to measure central tendency, dispersion and skewness and kurtosis। অর্থাৎ পরিঘাতের সাহায্যে আমরা চারোটাকেই মেজার করতে পারবো ইনশাআল্লাহ। এটা কিন্তু ব্যবহার বা ইউজ বলা হয় বা মেরিটসও বলা হয় অনেক সময়। আচ্ছা, এবার তাহলে দেখো কাঁচা পরিঘাত, অশোধিত পরিঘাত, এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু মিউ গতকাল লেখা শিখেছিলাম, মনে আছে কিনা জানি না। দেখো তো, mu1 প্রাইম, mu2 প্রাইম, mu3 প্রাইম, mu4 প্রাইম ইত্যাদি। আর একটা হলো mu1, mu2, mu3, mu4 ডট ডট ডট। দেখো প্রাইম বলা হয়, কেউ কেউ ড্যাশ বলে আর কি। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখলাম mu1 প্রাইম মানে প্রথম কাঁচা পরিঘাত। তাহলে মনে রাখবা যদি প্রাইম দেওয়া থাকে, অর্থাৎ মাথায় যদি একটা ওই যে রেপের মতো, বাংলায় রেপ বলে না ওইরকম, যদি ড্যাশ দেওয়া থাকে, কেউ বলে mu1 ড্যাশ, কেউ বলে mu2 ড্যাশ বা mu3 প্রাইম, এজ ইউ লাইক বেস্ট। কেউ প্রাইম বলে, কেউ ড্যাশ বলে। তোমরা কি বলতে চাও মেয়েরা, প্রাইম না ড্যাশ? প্রাইম। প্রাইম। হ্যাঁ প্রাইম। জি আচ্ছা, প্রাইম। কি বললে সুবিধা হয়, প্রাইম না ড্যাশ?
প্রাইম বললে স্যার। আচ্ছা প্রাইম বলবো। স্যার প্রাইম। আচ্ছা যার যেটা মনে হয় অসুবিধা নেই, তাহলে মনে করবো প্রাইম মানে হলো কাঁচা পরিঘাত, আর প্রাইম যদি না থাকে তাহলে হলো কেন্দ্রীয় পরিঘাত বা সদ্বিতীয় পরিঘাত। তাহলে ওয়ান মানে হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ডট ডট দিয়েছি, কিন্তু পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হাজার হাজার পরিঘাত লেখা যায়, কিন্তু আমাদের সিলেবাসে অর্থাৎ বঙ্কিমতা সচলতা নির্ণয়ের ক্ষেত্রে চারটার বেশি আর লাগে না। সঙ্গত কারণে কেউ আবার ভাবিও না যে পরিঘাত মানেই চারটা, আসলে তা না, আরো করা যায়, 10টা, 20টা, 50টাও করা যায়, এটা কোনো ব্যাপার না। তবে আমাদের সিলেবাসে চারটেই আছে, 1 2 3 4। আচ্ছা তাহলে যদি প্রাইম না থাকে, এটা হলো প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ। আর যদি প্রাইম থাকে তাহলে কাঁচা পরিঘাত। এই হলো মোটামুটি। তাহলে পরিঘাত প্রধানত দুই প্রকার, একটা হলো কেন্দ্রীয় পরিঘাত আর একটা হলো কাঁচা পরিঘাত। কাঁচা পরিঘাতের ক্ষেত্রে প্রাইম ব্যবহার করব, আর কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে ব্যবহার করব না। এখন আমি সূত্র লিখব, সূত্রটাকে তো অনুবাদ করে দিবই, আর অনুবাদ করে দিলেই তখন তার সংজ্ঞা হয়ে যাবে। তাহলে প্রথমে অশোধিত পরিঘাত নিয়ে আলোচনা করি। তাহলে লিখো সূত্র। সূত্র অবলিক সংজ্ঞা। জেনারেলটা আগে লিখি, হ্যাঁ। তাহলে আট ছোটতের আট, আটতম কাঁচা পরিঘাত কমা মিউ আর প্রাইম সমান সামেশন xi minus a whole to the power r divided by n, ব্র্যাকেটে লিখলাম x bar not equal to a, অর্থাৎ a মানে হলো কল্পিত গড়, কল্পিত গড় বা ধ্রুবক। আচ্ছা মেরে আমরা এখন সূত্রটা লিখলাম, জেনারেল সূত্রটা লিখলাম, অর্থাৎ আটতম পরিঘাতের সূত্রটা লিখলাম। দেখো আটতম কাঁচা পরিঘাত হলো মিউ আর প্রাইম সমান সমান সামেশন xi minus a হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই n। এখন প্রশ্ন হলো যে এটা কি? এ মানে হলো কল্পনার গড় বা কল্পিত গড় অথবা যে কোনো ধ্রুবক, তবে অবশ্যই আমরা যে ধ্রুবকটা কল্পনা করব সেটা x বার হতে পারবে না। স্যার হ্যাঁ বলো। স্যার ওটা কততম, ওটা একটু বোঝা যাচ্ছে না। আটতম, ছোট হাতের আট। ওকে স্যার। আটতম মানে আর এর পরিবর্তে যদি এক বসাও তাহলে প্রথম হবে, দুই বসালে দ্বিতীয় হবে, তিন বসালে তৃতীয় হবে, 50 বসালে 50তম হবে। অর্থাৎ এখানে যে ফর্মুলাটা লিখলাম এটা হলো জেনারেল ফর্মুলা, 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ এখন আর এর পরিবর্তে তুমি মান বসাবো, 1 হলো 1 2, যাই হোক এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো এখানে দেখো, এখানে একটু পরে আমি কেন্দ্রীয় পরিঘাত লিখবো, তখন কিন্তু এ লিখবো না, না লিখে এক্স বার লিখবো। এখন তোমরা বলো তো মেয়েরা, বাস্তবে যখন আমরা অঙ্ক করবো তখন এক্স বার একটা একাধিক হবে, একটা অঙ্কের এক্স বার একটা হবে না একাধিক? স্যার আটতম কাঁচা পরিঘাতের পরে আপনি কি লিখেছেন বুঝতে পারতেছি না। মিউ আর প্রাইম, মিউ আর প্রাইম। আচ্ছা করে সূত্রটা একটু আরেকবার মুখে বলবেন। আটতম কাঁচা পরিঘাত মিউ আর প্রাইম সমান সামেশন xi minus a হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই n, x বার নট ইকুয়াল টু a। আচ্ছা আমি বলতেছি শোনো মেয়েরা, এ মানে কি গড় না মধ্যমা না প্রচুরক না যে কোনো ধ্রুবক? স্যার গড়, মধ্য বা প্রচুরক। না না, এ মানে হলো যে কোনো ধ্রুবক, গড়ও না মধ্যমও না প্রচুরকও না, এটা কিছুই না, এটা হলো যে কোনো ধ্রুবক। অর্থাৎ এক্স বার ব্যতীত, মনে করো একটু মনে রাখো মেয়েরা, মনে করো একটা অঙ্ক দেওয়া আছে 4 6 9, এই অঙ্কটার ক্ষেত্রে এক্স বার কত হবে? এক্স বার হলো কত? 9 6 15 আর 4 19, 19 কে 3 দিয়ে ভাগ করলাম তাহলে 6.3, 10 তো 3, তাহলে 6.33 এইটা। তাহলে বলো তো মেয়েরা এই তিনটা মানের গড় কত? 6.33, ঠিক আছে কি? 6.33 জি স্যার। এখন প্রশ্ন হলো যে এই অঙ্কটার ক্ষেত্রে যদি এক্স বার পারো, এটা এক্স বারের উত্তর কি একটা হবে না একাধিক?
একটাই হবে। একটাই হবে। একটাই হবে এখন স্যার। আমার প্রশ্ন হলো যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কল্পিত গড় এ নিতে যাচ্ছি, এ কত নিতে পারবো? এ মনে করো 10 নিতে পারবা, 12 নিতে পারবা, হাজার হাজার মান নিতে পারবো, কিন্তু এইটা নিতে পারবা। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি তোমাকে এ চুজ করতে বলি, মানে পছন্দ করতে বলি, তাহলে এর মানটা তুমি 6.33 ছাড়া যা খুশি তাই নিতে পারবা। তাহলে এখন তোমরা বলো তো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে মেরা হোমওয়ার্ক কিন্তু ভূমিকাটা থাকলো, যার যেটা বই আছে ভূমিকা পড়বো ভালো করে, চমৎকার করে ভূমিকা পড়বা, বঙ্কিমতা সুচলতার ডেফিনিশন পড়বা, পরিঘাত করবা। আচ্ছা এখন লক্ষ্য করো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এ এর মান কি একটা না একাধিক? একাধিক। না স্যার, একটা। এর মান কিন্তু একাধিক, হাজার হাজার না। স্যার একাধিক। এই যে এখানে আমি বলছি না যে x বার নট ইকুয়াল টু a, x বার নট ইকুয়াল টু a মানে কি একটা অঙ্কের x বার একটা হয়, কিন্তু a তুমি যা খুশি তাই নিতে পারবে, 10 20 500 100 1 লাখ যে কোনোটাই নিতে পারবে, তবে তুমি নিতে পারবে না শুধু x বারটা। যদি x বারের মানটা নিয়ে নাও তাহলে কিন্তু কাঁচা পরিঘাত থাকবে না, তখন কিন্তু কেন্দ্রীয় পরিঘাত হয়ে যাবে। স্যার মানে হচ্ছে 6.33 বাদে আমি অন্যান্য যে কোনো মান নিতে পারবো। 6.33 এর উপরেও নিতে পারো, নিচেও নিতে পারো, হাজার হাজার লাখ লাখ মান থাকতে পারে। এই কারণে মনে রাখবে। তাহলে এখন তোমরা বলো তো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এ একটা না একাধিক? একাধিক। 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 কিন্তু এক্স বার কি একটা না একাধিক? x বার একটা। একটা। এই জন্য মনে রাখবা যে আমরা বাস্তবে যখন অঙ্ক করবো ইনশাআল্লাহ নেক্সট ডেতে, যখন আমরা কাঁচা পরিঘাত বলবো তখন কিন্তু বলবো 2 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত, 4 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত, 10 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত, 20 এর সাপেক্ষে কাঁচা, কিন্তু কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে আমরা বলবো না। আমি যদি বলি 10 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত, তাহলে তোমাকে বুঝতে হবে যে এর মানটা আমি কত ধরেছি, 10। এই যে এখানে লেখা আছে না, বাস্তবে যখন অঙ্ক করবো যদি 20 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত বলি, তাহলে বুঝতে হবে যে এর মানটা আমরা কত ধরেছি, 20। আর যদি শূন্যর সাপেক্ষে কাঁচা পরিঘাত হয় তাহলে ওটাকে বলে মূল বিন্দুর সাপেক্ষে কাঁচা পরিঘাত। আর একটা কথা বলে ফেললাম ফাঁকে, যে যদি এর মান 10 ধরো তাহলে ওটাকে আমরা বলবো 10 এর সাপেক্ষে কাঁচা পরিঘাত, আর ইংরেজিতে বলবো হলো র মোমেন্টস অ্যাবাউট 10। আচ্ছা, আর যদি 0 এর মানটা 0 নাও তখন ওটা কাঁচা পরিঘাত তো বটেই, তবে তাকে মূল বিন্দুর সাপেক্ষে কাঁচা পরিঘাত বলে, তখন তাকে বলে মূল বিন্দুর সাপেক্ষে কাঁচা পরিঘাত। আবারও বলি, এর মান যদি 20 ধরো তাহলে কার সাপেক্ষে কাঁচা পরিঘাত হবে, 20 এর সাপেক্ষে। আর যদি 5 ধরো তাহলে কার সাপেক্ষে হবে, 5 এর 5 এর সাপেক্ষে। আর শূন্য যদি ধরো তাহলে তাহলে শূন্য শূন্য। সাপেক্ষে, কিন্তু ওটার আলাদা একটা নাম আছে মূল বিন্দুর সাপেক্ষে। মূল বিন্দু মানে বোঝো, ওই যে আমরা গ্রাফ পেপারে যখন করি না, এক্স এক্সিস ওয়াই এক্সিস অঙ্কন করি, মাঝামাঝিতে যে বিন্দুটা থাকে ওইটাকে মূল বিন্দু বলে, অর্থাৎ জিরো, সোজা কথা জিরো। আর আমরা যখন কোঅর্ডিনেট কল্পনা করি স্থানাঙ্ক, তখন 0 0 বলে। যাই হোক, তাহলে এই ছিল মোটামুটি কথা। এখন দেখো সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে মেয়েরা। তাহলে এখানে আমরা এখন মান বসাবো। দেখো আর এর মান যদি 1 হয়, আর সমান সমান 1 হলে প্রথম কাঁচা পরিঘাত কমা μ1 প্রাইম সমান সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। আর সমান সমান 2 হলে দ্বিতীয় কাঁচা পরিঘাত μ2 প্রাইম সমান সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার স্কয়ার ডিভাইডেড বাই n। r ইকুয়াল টু 3 হলে μ3 প্রাইম সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার কিউব বাই n। r ইকুয়াল টু 4 হলে μ4 প্রাইম সমান সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 বাই n। এই ছিল মোটামুটি কথা। তাহলে এখন লক্ষ্য করতে হবে না, আর এর মান যদি এখানে 1 বসাও প্রথম পাবা, 2 বসালে দ্বিতীয়, 3 বসালে তৃতীয়, 4 বসালে চতুর্থ, 5 বসালে পঞ্চম, কিন্তু সিলেবাসে নাই। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো আমাদের সিলেবাসে নাই। তাহলে মেয়েরা দেখো মনে রাখবা যে যখন 1 লিখি তখন পাওয়ারটা 1 হয়, 1 লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু প্রথম জন্য আমি লিখলাম। 2 হলে পাওয়ার স্কয়ার হয়ে যায়, 3 হলে কিউব হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে যেটা লিখলাম এটা কি গণসংখ্যা সারণীর ক্ষেত্রে প্রযোজ্য? না,
মনে আছে? এটা হলো র ডাটার ক্ষেত্রে। যদি এটাকে গ্রুপ ডাটা করতে চাও তাহলে সামেশনের পরে কি দিতে হবে? FI এফআই। তাহলে এখানে এফআই দেবো, ছোট আইন বড় আইন করবো। তাহলে এখানে যে ফর্মুলাটা চারটে লিখলাম এটা কিন্তু র ডাটার ক্ষেত্রে প্রযোজ্য না গ্রুপ ডাটা? raw data র ডাটা। এটাকে যদি গ্রুপ করতে চাও এফআই দিবা, আইএন দিবা ইত্যাদি। আমি কিন্তু সংজ্ঞাটা আমি এখন বলিনি, সংজ্ঞাটা আগামী দিন বলবো, একসাথেই বলবো, মানে কেন্দ্রীয় পরিঘাত কাঁচা পরিঘাত একসাথেই বলবো আগামী দিন। আপাতত খালি ফর্মুলাটা মনে রাখো, এটাকে অনুবাদ আগামী দিন করবো ইনশাল্লাহ। তাহলে মেয়েরা দেখো তো, পাওয়ার যদি প্রথম কাঁচা পরিঘাত হয় তাহলে পাওয়ার কত হবে বলো তো? 1। আর দ্বিতীয় হলে তাহলে কি হবে বলো তো? 2। তৃতীয় হলে পাওয়ার কত হবে? 3। চতুর্থ হলে পাওয়ার কত হবে? 4, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষা আসে যে পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? পরিঘাত মানে কাঁচা পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত দুইটা। তাহলে মেয়েরা একটু নিচে লিখে রাখো তো, স্টার চিহ্ন দিয়ে লিখো, পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? প্রশ্নটা একটু লিখে রাখো, পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? স্যার আরেকবার একটু শুনতে পারিনি। পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? আচ্ছা, এটার কাঁচা পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত দুইটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, একই পাওয়ার গুলো একই থাকে। তাহলে মেয়েরা লক্ষ্য করো, এখানে 1 নম্বর অর্থাৎ প্রথম কাঁচা পরিঘাতের পাওয়ার কত? 1। আর তৃতীয়টার পাওয়ার কত? 3। পঞ্চমটা হবে 5। অর্থাৎ যদি পাওয়ার বেজোড় সংখ্যক হয়, বেজোড় মান হয়, বেজোড় সংখ্যক মান হয়, অর্থাৎ 1 3 5 7 অড নাম্বার যদি হয় পাওয়ার, তাহলে তার উত্তর ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আর যদি ইভেন নাম্বার হয় অর্থাৎ জোড় সংখ্যা হয় 2 4 6 8, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু তার উত্তর অবশ্যই ধনাত্মক হবে। তাহলে আমরা এক কথায় কি বলবো, যে পরিঘাতের মান কি ঋণাত্মক হতে পারে? তখন আমরা উত্তর বলবো যে হতেও পারে আবার নাও হতে পারে। তারপর ব্যাখ্যায় বলবো যে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে তার উত্তর ধনাত্মক হবে, আর যদি পাওয়ার বিজোড় সংখ্যক হয় তাহলে তার উত্তর ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এম আই ক্লিয়ার? তা আবার একটু বলা যাবে পাওয়ার? এখানে লক্ষ্য করো, পরিঘাতের প্রথমটার পাওয়ার কত আছে বলো তো? 1 আছে, 1। +1। তৃতীয়টার 1 আর কি, তৃতীয়টার পাওয়ার কত? 3। 3। যদি পঞ্চমটা লিখতাম তাহলে পঞ্চমটার পাওয়ার কত হতো? 4, সরি 5। আর 5 হইতো। সপ্তম যদি লিখতাম পাওয়ারটা কত হতো? 7। অর্থাৎ যদি পাওয়ারটা বেজোড় সংখ্যক হয়, মানে জি স্যার। 1 3 বেজোড় মান হয়, বেজোড় সংখ্যক মানে অড নাম্বার হয়, 1 3 5 7 9 11 13 ইত্যাদি হয়, তাহলে তার উত্তর পজিটিভ অথবা নেগেটিভ দুইটাই পসিবল। আর যদি পাওয়ার 2 4 6 8, একটু বই পড়বা মেয়েরা, 2-3 বার বললাম একই কথা, যদি পাওয়ার জোড় সংখ্যা হয় 2 4 6 8 ইত্যাদি হয় তাহলে তখন উত্তর পজিটিভ অবশ্যই হবে। এক কথায় পরিঘাতের উত্তর ধনাত্মক ঋণাত্মক দুইটাই সম্ভব হবে, মানে দুইটাই নিতে পারবে। কিন্তু পাওয়ার যদি জোড়া হয় তাহলে অবশ্যই ধনাত্মক উত্তর আসবে, আর পাওয়ারটা যদি বিজোড়া হয় বা বিজোড় সংখ্যা হয় 1 3 5 7 তাহলে তার উত্তর ধনাত্মক ঋণাত্মক সবই সম্ভব। আচ্ছা, এটা ছিল কাঁচা পরিঘাতের কথা। কেন্দ্রীয় পরিঘাত হলে কিন্তু একই ধরনের হবে মেয়েরা। এখনই শেষ হবে মেয়েরা। তাহলে এখানে 8তম কাঁচা না, এটা কেন্দ্রীয় পরিঘাত। মিউ আর সমান এখানে এ না হয় এক্স বার হয়ে যাবে, আর এটাতে একই থাকলো মিউ আর। দেখো মেয়েরা বোঝো কিনা, অর্থাৎ আগেরটাতে ছিল সামেশন xi মাইনাস a, আর এখন হলো xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইড বাই হলো n। এটা হলো কেন্দ্রীয় পরিঘাতের ফর্মুলা, প্রাইম কিন্তু নাই। আমরা কেন্দ্রীয় পরিঘাতের ফর্মুলাটা কি লিখতে পারলাম? 8তম কেন্দ্রীয় পরিঘাত মানে জেনারেল, আর এর মানে 1 বসালে 1, 2 বসালে 2, অর্থাৎ জেনারেল ফর্মুলাটা লিখলাম, আর এর মানে 100 বসালে 100 হবে, কিন্তু সিলেবাসে 4টা আছে। অর্থাৎ আমরা এখানে যে ফর্মুলাটা লিখলাম সেটা হলো 8তম কেন্দ্রীয় পরিঘাতের জেনারেল ফর্মুলা। আগেরটাতে ছিল a, আর এখনকার থাকলো হলো কি x বার।